আসসালামু আলাইকুম সবাইকে, আমি জানাতুল তাবাসসুম। আজকে আমরা অধ্যায় 6 অনুধাবনমূলক প্রশ্নগুলো সমাধান করব। তো চলো প্রথম প্রশ্নটা দেখে নেই। পানির অপর নাম জীবন কেন? পানির অপর নাম জীবন, এটা আমি ছোটবেলা থেকেই শুনে এসেছি। এটার কারণ কি? কারণ পানি ছাড়া কোনো জীব, সে উদ্ভিদ হোক বা প্রাণী হোক, সে কিন্তু বাঁচতে পারে না। আমাদের জীবন, আমাদের হচ্ছে সারা দিনের কাজকর্ম, দৈনন্দিন কাজকর্ম বা আমাদের দেহের ভিতরে যত রকমের বিপাকীয় ক্রিয়া চলতে থাকে, সেগুলো কিন্তু পানি ছাড়া কখনোই সম্ভব না। জীবদেহ গঠনের ভৌত ভিত্তি প্রোটোপ্লাজম, আমরা জানি। সে প্রোটোপ্লাজমের 90% হলো পানি। অর্থাৎ দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজে পানির উপস্থিতি অপরিহার্য। দেহের ভিতরের সকল বিপাকীয় বিক্রিয়া পানির অভাবে বন্ধ হয়ে যাবে। তাহলে আমরা জানি আমাদের যে কোষের ভিতরে যে প্রোটোপ্লাজম থাকে তার 90% হলো গিয়ে পানি। তাহলে দেহের গঠন এবং অভ্যন্তরীণ কাজে অবশ্যই পানির উপস্থিতি অপরিহার্য, কারণ প্রোটোপ্লাজম ছাড়া কিন্তু কোষ গঠন হবে না। অর্থাৎ প্রত্যেকটা কোষের ক্ষেত্রেই পানি প্রয়োজন। দেহের ভিতরে যত বিপাকীয় ক্রিয়াকলাপ আছে সেগুলো পানির অভাবে বন্ধ হয়ে যাবে। উদ্ভিদের যদি পানি না থাকে সেক্ষেত্রে সালোক সংশ্লেষণ কিন্তু হবে না। সালোক সংশ্লেষণ না হলে কিন্তু খাদ্য তৈরি হবে না, অক্সিজেন উন্মুক্ত হবে না। ফলে অক্সিজেন যদি না থাকে যে কোনো প্রাণী মারা যাবে। এরপরে প্রশ্ন দেখো, পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় কেন? এটা অনেকটা পানির অপর নাম জীবন কেন এটারই আরেকটা ভার্সন, ঠিক আছে? আমরা জানি পানির অপর নাম জীবন, পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না। এই কারণেই কিন্তু পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। তোমরা চাইলে এখানে একটা লাইন সংযোজন করে নিতে পারো যে এই কারণে পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। জীবের সকল বিপাকীয় কার্যাবলী সম্পাদনে পানির প্রয়োজনীয়তা অনেক। প্রোটোপ্লাজম জীবদেহের ভৌত ভিত্তি, যেটা আমরা জানি। এই প্রোটোপ্লাজমের শতকরা 90 ভাগই হচ্ছে পানি। পানির পরিমাণ কমে গেলে প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে মরে যেতে পারে। এছাড়া উদ্ভিদের দেহে যত বিপাকীয় বিক্রিয়া চলে তা পানির অভাবে বন্ধ হয়ে যায়। এই কারণে পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয়। তার মানে হচ্ছে ফ্লুইড অফ লাইফ কেন বলা হচ্ছে? কারণ পানি ছাড়া কোনো জীব বাঁচতে পারে না এবং দেহের সকল বিপাকীয় কার্যাবলী সম্পাদনে পানির ভূমিকা রয়েছে, পানির প্রয়োজনীয়তা রয়েছে। প্রোটোপ্লাজম জীবদেহের ভৌত ভিত্তি বা একটা কোষ প্রোটোপ্লাজম ছাড়া হবে না। এই প্রোটোপ্লাজমের শতকরা 90%ই হচ্ছে কি পানি থাকে। যদি পানির পরিমাণ কোনো কারণে কমে যায় তাহলে প্রোটোপ্লাজম কি হবে? আস্তে আস্তে সংকুচিত হয়ে যাবে। সংকুচিত হয়ে গেলে সেটা একসময় সংকুচিত হয়ে মরে যেতে পারে। এছাড়া উদ্ভিদ দেহে যত বিপাকীয় বিক্রিয়া চলে তা পানির কারণে পানির অভাবে বন্ধ হয়ে যেতে পারে। আর পানির কারণে কিন্তু বিপাকীয় প্রক্রিয়াগুলো চলতে থাকে। এই কারণে পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ, অর্থাৎ যেটা ছাড়া জীবন অচল। তারপরে প্রশ্ন দেখো, কোষ প্রাচীর পানি শুষে স্ফীত হয় কেন? ব্যাখ্যা করো। অথবা সেলুলোজকে পানি প্রিয় পদার্থ বলা হয় কেন? আমরা জানি উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের প্রধান উপাদান হলো সেলুলোজ। আচ্ছা, কোষ প্রাচীরের কয়েকটা উপাদান রয়েছে। একটা হচ্ছে সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন। তো এগুলো মিলে হচ্ছে কি কোষ প্রাচীর গঠন হয়। তো এই যে সেলুলোজ যে উপাদানটা রয়েছে, সেলুলোজ হচ্ছে হাইড্রোফিলিক পদার্থ বা এটা হচ্ছে পানি প্রিয় পদার্থ। হাইড্রোফিলিক শব্দের অর্থ কি? হাইড্রো মানে হচ্ছে পানি, ফিলিক মানে হচ্ছে প্রিয়। তো এটা হচ্ছে কি পানি প্রিয় পদার্থ। সেটা কি? পানি প্রিয় পদার্থ হচ্ছে যেটা হচ্ছে পানি বা তরল জাতীয় পদার্থকে শুষে নেবে, সেটাই হচ্ছে কি পানি প্রিয় পদার্থ। সেলুলোজ এরকমই একটি পানিপ্রিয় পদার্থ। তো সেলুলোজ জাতীয় পদার্থ দ্বারা উদ্ভিদের কোষ প্রাচীর গঠিত হচ্ছে। তাছাড়া প্রোটোপ্লাজম কলেরধর্মী হওয়ায় ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়ে ওঠে। তাহলে সেলুলোজ কেন পানিপ্রিয় পদার্থ? বা সেলুলোজের জন্যই কিন্তু পানি শুষে স্ফীত হয়। কেন হয়? কারণ সেলুলোজ জাতীয় পদার্থ দ্বারা যে উদ্ভিদের কোষ প্রাচীর তৈরি হচ্ছে, প্রোটোপ্লাজম কলেরধর্মী হয়। প্রোটোপ্লাজম কলেরধর্মী হওয়ার কারণে কি হয়? ইমবাইবিশন প্রক্রিয়ায় পানিটা শোষণ করে নেয়। পানিটা শোষণ করে সেই স্ফীত হয়ে ওঠে। এই কারণেই সেলুলোজকে পানি প্রিয় পদার্থ বলা হয়। এরপরে দেখো, শুকনো কাঠ পানিতে ডুবালে সংঘটিত প্রক্রিয়াটি ব্যাখ্যা করো। শুকনো কাঠ পানিতে ডুবালে যে প্রক্রিয়ায় কাঠের খণ্ডটি পানি শুষে নেয় তা হলো ইমবাইবিশন। ইমবাইবিশন পানি শোষণের একটি অন্যতম প্রক্রিয়া। শুকনো কাঠ পানিতে ডুবালে কাঠের খণ্ডটি কিছু পানি শুষে নিবে। আমরা জানি কলর জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল পদার্থকে শুষে নেয়। তো যেহেতু শুষে নিচ্ছে, তো শুকনো কাঠ যখন পানিতে আমরা ডুবাচ্ছি তখন কাঠের খণ্ডের ভিতরে কি থাকে? সেলুলোজ জাতীয় পদার্থ থাকে, কোষ প্রাচীর সেলুলোজ জাতীয় উপাদানটা থাকে। সেটা কি করে? পানিটা শুষে নেয়। শুষে নেওয়ার প্রক্রিয়াটাকে বলা হয় ইমবাইবিশন প্রক্রিয়া। এই ইমবাইবিশন প্রক্রিয়ার কারণে শুকনো কাঠ পানিতে ডুবালে সে কিছু পানি শোষণ করে এবং দেখা যায় কি এই শোষণ করার কারণে কাঠের খণ্ডটা স্ফীত হয়ে যায়। তোমরা খুব ভালো করে উদাহরণটা বুঝতে পারবে যদি তুমি দেখো যে একটা কাঠের দরজা গ্রীষ্মকালে তুমি ঠিকমতো লাগাতে পারছো, কিন্তু বর্ষাকালে ঠিকমতো
লাগানো যায় না, দেখা যায় দরজাটা ঠিকমতো লাগছে না। কেন লাগছে না? কারণ বর্ষাকালে বাতাসে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প থাকে, কাঠের দরজাটা হচ্ছে বাতাস থেকে জলীয় বাষ্পটা শোষণ করে নেয়, তখন শোষণ করার কারণে সেটা স্ফীত হয়ে যায়। ঠিক আছে, এই জন্য যখন একটু স্ফীত হয়ে যায় বা প্রসারিত হয়ে যায় তখন কিন্তু খুব সহজে দরজাটা আর লাগতে চায় না। তাহলে আমরা লাস্টের লাইনটা কিভাবে লিখবো, যে এজন্যই কাঠের খণ্ডটি পানি শুষে নিয়েছে। এই প্রক্রিয়াকে ইমবাইবিশন বলে। কোষ প্রাচীর এবং প্রোটোপ্লাজম কলেরধর্মী হওয়ায় ইমবাইবিশন প্রক্রিয়ায় পানি শোষণ করে স্ফীত হয়ে ওঠে। তারপরে প্রশ্ন দেখো, বর্ষাকালে কাঠের দরজা আটকাতে সমস্যা হয় কেন? একটু আগেই আমি এই উদাহরণটা দিলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো যেটা উত্তরটা কিভাবে গুছিয়ে লিখতে হবে। বর্ষাকালে কাঠের দরজা আটকাতে সমস্যা হওয়ার কারণ পানি শোষণ। কেননা কলের জাতীয় শুকনা বা আধা শুকনা পদার্থ তরল পদার্থের সংস্পর্শে এলে তরল পদার্থটাকে শুষে নিবে। তার মানে কাঠের দরজার ভিতরে কি থাকে, কাঠের দরজা বা কাঠে কি থাকছে, এর কোষ প্রাচীরে থাকছে হচ্ছে সেলুলোজ। সেলুলোজ কি করে? পানিটা শুষে নেয়। তো পানিটা শুষে নিলে কি হবে, বর্ষাকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার জন্য কাঠের এই দরজাটা হচ্ছে জলীয় বাষ্পটা শোষণ করে নিবে, ফলে কাঠের দরজা স্ফীত হয়ে উঠবে এবং তখন আর সহজে কাঠের দরজাটা লাগানো যাবে না। এরপরে প্রশ্ন দেখো, ব্যাপন চাপ বলতে কি বোঝায়? একই তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে, ফার্স্টে আমরা ব্যাপন চাপের সংজ্ঞাটা বলবো। একই তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপে কোনো পদার্থের অধিকতর ঘন স্থান হতে কম ঘন স্থানের দিকে ব্যাপিত হওয়ার যে প্রচ্ছন্ন ক্ষমতা তাকে ব্যাপন চাপ বলে। এটাকে আমরা এভাবে বলতে পারি যে বেশি ঘনত্বের জায়গা থেকে তো হচ্ছে কম ঘনত্বের জায়গায় বা কম ঘনত্বের দ্রবণে ব্যাপিত হওয়ার যে প্রচ্ছন্ন ক্ষমতা তাকে ব্যাপন চাপ বলে। প্রথমে সংজ্ঞাটা আমরা দিব। সংজ্ঞাটা হচ্ছে এইভাবে করে আমরা লিখব, একই বায়ুচাপের যে কোনো একটা দ্রবণ এবং দ্রাবকের ব্যাপন চাপ পার্থক্যকে ব্যাপন চাপ ঘাটতি বলা হয়। তো প্রথমত হচ্ছে ব্যাপন চাপের সংজ্ঞায় আমরা অবশ্যই চাপ যখন কথাটা থাকবে তখন প্রথমে একই তাপমাত্রা এবং বায়ুমণ্ডলীয় চাপ এই কথাটা উল্লেখ অবশ্যই করব। করার পরে আমরা ব্যাপনের সংজ্ঞাটা দিব। ব্যাপনের সংজ্ঞাটা কি আছে? অধিকতর ঘনস্থান হতে কম ঘনস্থানের দিকে ব্যাপিত হয়, মানে সে হচ্ছে সেই দ্রবণটা কি হচ্ছে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় যাবে। তো এইটাকে, এই যে প্রচ্ছন্ন ক্ষমতা, যে ব্যাপিত হওয়ার যে প্রচ্ছন্ন ক্ষমতা থাকে তাকে ব্যাপন চাপ বলে। এরপরে আসো ব্যাপন চাপ ঘাটতি কাকে বলে। তো ব্যাপন চাপ ঘাটতিতে ব্যাপন চাপ কথাটা যেহেতু বলেছে তাহলে আমরা উত্তরে কি বলবো, একই বায়ুচাপে যখন একটা দ্রবণ, দ্রবণ বলতে তুমি চিন্তা করতে পারো চিনির শরবতের একটা দ্রবণ, কারণ কি চিনি আর পানি মিশিয়ে চিনির শরবত করা হচ্ছে বা চিনির দ্রবণ করা হচ্ছে, তাহলে এটা একটা দ্রবণ এবং দ্রাবকের ব্যাপন চাপের পার্থক্যকে অর্থাৎ চিনির শরবত এবং পানির যে ব্যাপন চাপের পার্থক্য এটাকে ব্যাপন চাপ ঘাটতি বলা হয়। পাতার মেসোফিল টিস্যুতে, পাতায় যে মেসোফিল টিস্যু থাকে যেখানে ক্লোরোপ্লাস্টগুলো থাকবে, সেখানে ব্যাপন চাপ ঘাটতির ফলে পানির ঘাটতি আছে এমন কোষ পাশের কোষ থেকে পানি টেনে নেয়। ব্যাপন চাপ উদ্ভিদের পানি শোষণে তাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। তাহলে আমরা যদি একটা পাতার কথা চিন্তা করি, পাতার মধ্যে অসংখ্য কোষ রয়েছে। তো এই যে কোষগুলো যখন এরকম ব্যাপন চাপ ঘাটতি দেখা যায় তখন কি হচ্ছে, তখন একটা কোষ যখন পাশের কোষ থেকে পানি টেনে নিচ্ছে তখন তার মধ্যে পানির অভাব দেখা দেয়। তখন সে কি করে, সে তার আবার পাশের কোষ থেকে পানিটা টেনে নেয়। তার মানে যে কোষের পানিটা টেনে নিচ্ছে সেই কোষটা কি হচ্ছে, খালি হয়ে যাচ্ছে, মানে পানি থাকছে না তার মধ্যে। তাহলে এই যে ব্যাপন চাপ ঘাটতি দেখা যাচ্ছে, এই ঘাটতিটা থাকার কারণে সেটা ক্রমান্বয়ে মূল পর্যন্ত বিস্তৃত হয় এবং এর ফলে কি হচ্ছে, উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করছে, কারণ তখন তার মনে হচ্ছে আচ্ছা আমার এই কোষগুলোতে পানির অভাব দেখা দিচ্ছে, পানি যেহেতু নেই এই জন্য পানিটা টেনে নিচ্ছে, তাই আমাকে এখন পানি মাটি থেকে তুলতে হবে। তাহলে যদি ব্যাপন চাপ ঘাটতি না থাকতো তাহলে উদ্ভিদ মাটি থেকে পানি শোষণ করতে পারতো না বা সেই সিগন্যালটা সে পেত না। এই জন্য ব্যাপন চাপ উদ্ভিদের পানি শোষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তাহলে তোমাকে যদি এভাবে প্রশ্নটা বলে যে ব্যাপন চাপ কিভাবে উদ্ভিদের পানি শোষণে ভূমিকা পালন করে, তাহলে কিন্তু তুমি এই উত্তরটা এভাবে লিখতে পারো। পরের প্রশ্ন দেখো, ফুলের সুগন্ধ কিভাবে চারদিকে ছড়ায় ব্যাখ্যা করো। ফুলের সুগন্ধ ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে চারদিকে ছড়ায়। তার মানে আমাকে ফার্স্টে হচ্ছে কি তোমার জ্ঞানমূলক উত্তর বলতে হবে। জ্ঞানমূলক উত্তর কোনটা, কোন প্রক্রিয়ার মাধ্যমে? উত্তর হচ্ছে কি ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে। ব্যাপন কি একটা ভৌত প্রক্রিয়া, তার মানে কি এখানে কোনো রাসায়নিক ক্রিয়া বিক্রিয়া ঘটে না, এই জন্য এটা একটা ভৌত প্রক্রিয়া। এই প্রক্রিয়ার মাধ্যমে কি হয়, কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে। তাহলে কোনো একটা দ্রব্যের অণু যখন বেশি ঘনত্বের এলাকায় থাকে সেখান থেকে যখন কম ঘনত্বের এলাকায় যাবে, কিভাবে মনে রাখবো, ব্যাপনের ব দিয়ে মনে রাখবো বেশি থেকে কম। কি বললাম, বেশি থেকে কম মনে রাখবো, ঠিক আছে।
তো বেশি ঘনত্ব এলাকা থেকে যখন কম ঘনত্ব এলাকায় যাবে, ছড়িয়ে পড়বে, তখন সেটাকে বলা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। তাহলে এই প্রক্রিয়ার মাধ্যমে হচ্ছে বেশি ঘনত্বে ফুলের সুগন্ধি কম ঘনত্ব এলাকায় ছড়িয়ে পড়ে। তাহলে ফুলের সুগন্ধি যে বাইরের চারদিকের ঘনত্ব কম, তাহলে মনে করো আমি যদি এখানে কোনো ফুল যদি এখানে থাকে, তাহলে সেই ফুলের সুগন্ধ যেখানে আছে সেখানে ফুলের সুগন্ধের ঘনত্বটা এখানে বেশি আছে, তাহলে যেখানে ঘনত্ব কম সেখানে ফুলের সুগন্ধটা কি হবে, ছড়িয়ে যাবে। এটাকে ব্যাপন প্রক্রিয়া বলে। আরো ভালোভাবে বলতে পারি, যদি আমরা পারফিউম দিই কোনো জায়গায়, তাহলে সেখান থেকে সুগন্ধটা অন্য একটা রুমে ছড়িয়ে যায়। কিভাবে? কারণ যেখানে পারফিউম দিচ্ছি সেখানে ঘনত্বটা বেশি থাকে, পারফিউমের অণুগুলোর যে দ্রব্যের অণুগুলোর ঘনত্ব বেশি থাকে, সেখান থেকে ঘনত্ব কম যেখানে সেখানে ছড়িয়ে পড়বে। এটাকে বলা হচ্ছে ব্যাপন প্রক্রিয়া। এরপরে প্রশ্ন দেখো, ঘরের এক কোণে আতর দিলে তা পুরো ঘরে ছড়িয়ে পড়ে কেন? সেম ভাবে যেটা আমি একটু আগে ব্যাখ্যা দিলাম পারফিউমের উদাহরণ দিয়ে, সেম ভাবে ব্যাখ্যাটা হবে, ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে ছড়িয়ে পড়ে। তাহলে আমি একটু ব্যাখ্যাটা দেখি। ঘরের এক কোণে আতর দিলে তা পুরো ঘরে ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে বাতাসে ছড়িয়ে পড়ে। এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্ব এলাকা থেকে কম ঘনত্ব এলাকায় ছড়িয়ে পড়ে, তাকে ব্যাপন প্রক্রিয়া বলে। আমরা এই উত্তরটিকে একটু গুছিয়ে লিখবো। কিভাবে লিখবো? এই প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু, এখানে এই প্রক্রিয়া, তো এই প্রক্রিয়াটা বাদ দিলাম, যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দ্রব্যের অণু বেশি ঘনত্ব এলাকা থেকে কম ঘনত্ব এলাকায় ছড়িয়ে পড়ে, তাকে ব্যাপন প্রক্রিয়া বলে। তোমাদের বইতে এটা কিন্তু কারেকশন করে দেওয়া আছে। এটা একটা ভৌত প্রক্রিয়া। আতরের মধ্যে সুগন্ধ সৃষ্টিকারী যে রাসায়নিক পদার্থ রয়েছে তার ঘনত্ব বেশি থাকে এবং বাইরের পরিবেশে এসব উপাদানের ঘনত্ব কম থাকে। তাহলে যেখানে আতর বা আতরের আমি যদি কন্টেনারটা বলি, বা যেখানে আতরটা দেওয়া হচ্ছে সেই জায়গাটাতে সেই রাসায়নিক উপাদানের ঘনত্বটা বেশি থাকবে, কিন্তু অন্যান্য জায়গা অর্থাৎ অন্য রুমে তার ঘনত্বটা কম থাকবে। তাহলে এইখান থেকে আতরের যে সুগন্ধটা সেখান থেকে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় সে ছড়িয়ে যাবে। তাই ব্যাপন প্রক্রিয়ার মাধ্যমে এসব সুগন্ধি রাসায়নিক উপাদান বেশি ঘনত্বের এলাকা থেকে কম ঘনত্বের এলাকায় ছড়িয়ে পড়ে। এটা হচ্ছে কারণ। তাহলে এই ধরনের প্রশ্ন দিলে আমরা এভাবে গুছিয়ে লিখবো। বা তোমাকে যদি বলে যে দুর্গন্ধ, যদি এক জায়গায় যদি দুর্গন্ধ থাকে সেটা কিভাবে অন্য এলাকায় ছড়িয়ে পড়ে বা অন্য জায়গায় ছড়িয়ে পড়ে, সেটারও কিন্তু উত্তর সেম ভাবে দিতে হবে। এখানে দেখো, অভিস্রবণ প্রকৃতপক্ষে দ্রাবকের ব্যাপন, অর্থাৎ দ্রাবক যখন ব্যাপিত হচ্ছে তখন সেটাকে আমরা অভিস্রবণ বলতে পারি। কিভাবে? এটা কিন্তু খুব সুন্দর করে উদাহরণ দিয়ে এখানে বুঝিয়ে দিয়েছে। কেননা এক্ষেত্রে যেদিকে দ্রাবকের পরিমাণ আনুপাতিকভাবে বেশি, অর্থাৎ কম ঘনত্বের দ্রবণ, এখানে কিন্তু সেদিক থেকে হবে। শব্দটা তোমরা একটু ঠিক করে নিবা, দেখবা যে তোমাদের বইতে ঠিক করাই আছে। সেদিক থেকে দ্রাবক প্রবাহিত হয় সেই দিকে, যেদিকে অর্থাৎ ওই দিকটা যেখানে দ্রাবকের পরিমাণ আনুপাতিকভাবে কম, অর্থাৎ বেশি ঘনত্বের দ্রবণ, সেদিকে। তা তোমাদের কথাটা একটু অগোছালো লাগছে, আমি তোমাদেরকে একটু বুঝিয়ে দিই। আমরা এখন দুইটা দ্রবণ নিব। দুইটা দ্রবণ, একটা হচ্ছে কম ঘনত্বের দ্রবণ আর একটা হচ্ছে কি বেশি ঘনত্বের দ্রবণ। ঠিক আছে? আচ্ছা, কম ঘনত্বের দ্রবণ মানে কি? কম ঘনত্বের দ্রবণ মানে হচ্ছে যেটা হচ্ছে একটু ঘন হবে, মানে যেটা ঘনত্বটা কম হবে, ঘনত্বটা অনেক কম হবে, পাতলা হবে, যেটাকে সহজ ভাষায় বলি যে পাতলা হবে। ঠিক আছে? তার মানে পাতলা কখন হবে? তুমি যখন বাসায় চিনির শরবত বানাও বা লেবুর শরবত বানাও, সেখানে তুমি পানিটা যদি বেশি দাও, চিনির পরিমাণটা যদি কম দাও, সেক্ষেত্রে সেটা কিন্তু ঘনত্বটা কি হবে? কম হবে, অর্থাৎ পাতলা হবে। সোজা ভাষায় পাতলা একটা ঘনত্বের দ্রবণ তৈরি হবে। ঠিক আছে? তার মানে আমরা এখানে চিনিটা কম দেবো। আমি চিনি আর পানি দিয়ে উদাহরণটা বুঝাচ্ছি। এটা চিনির শরবত মনে করো, চিনিটা কম দিও, পানিটা বেশি দেবো। যদি পানিটা বেশি দিই তাহলে ঘনত্বটা কম হবে, পাতলা দ্রবণ হবে। আর এখানে তুমি যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে কি পর্দা। এটাকে আমরা বলবো হচ্ছে বৈষম্য ভেদ্য পর্দা। কারণ বৈষম্য ভেদ্য পর্দা ছাড়া আমাদের এই পড়াটা বোঝানো সম্ভব না, বা এই ঘটনাটা ঘটাও সম্ভব না। আচ্ছা, আর এখানে এই পাশে থাকবে বেশি ঘনত্ব দ্রবণ। বেশি ঘনত্ব মানে যেটা একটু ঘন দ্রবণ হবে। ঘন দ্রবণে কি থাকবে? ঘন দ্রবণে হচ্ছে পানির পরিমাণটা হবে কম, উল্টা হবে, অর্থাৎ চিনিটা থাকবে বেশি। তার মানে ফার্স্টে আমরা একটু বুঝে নিই, দুইটা আমরা ঘনত্বের দ্রবণ নিব। একটা হচ্ছে কম ঘনত্বের দ্রবণ, একটা হচ্ছে বেশি ঘনত্বের দ্রবণ। মাঝখানে একটা বৈষম্যভেদ্য পর্দা থাকবে। কম ঘনত্বের দ্রবণে চিনিটা থাকবে কম, পানিটা থাকবে বেশি। পানি বেশি থাকার কারণে সেটা পাতলা হবে, অর্থাৎ ঘনত্বটা কম হচ্ছে। আর অপরদিকে বেশি ঘনত্বের দ্রবণে চিনিটা থাকবে বেশি, পানিটা থাকবে কম, অর্থাৎ সেখানে পানিটা কম থাকার কারণে ওটা ঘন দ্রবণ একটা তৈরি হবে, বা বেশি ঘনত্বের দ্রবণ তৈরি হবে। আর এখানে বৈষম্যভেদ্য পর্দা আছে। এখন আমরা দ্রাবক নিয়ে চিন্তা করব। এখানে দ্রাবক কোনটা? এখানে আমরা দুইটা পদার্থ দেখতে পাচ্ছি, একটা হচ্ছে চিনি, একটা হচ্ছে কি পানি। চিনিটাকে আমরা বলি হচ্ছে দ্রব। কি বলি?
চিনিটাকে আমরা বলি হচ্ছে দ্রব। দ্রব মানে কি, যেটা যে কোনো দ্রাবকে যখন দ্রবীভূত হয় সেটাকে বলা হয় দ্রব। তাহলে এখানে চিনিটা দ্রবীভূত হয়, এই জন্য এটা হচ্ছে দ্রব। আর যা দ্রবীভূত করে, অর্থাৎ যেটা দ্রবীভূত করতে পারছে, অন্য একটা দ্রবকে দ্রবীভূত করতে পারছে, তাকে বলা হয় দ্রাবক। তাহলে এখানে দ্রাবক কোনটা? দ্রাবক এটা এখানে হচ্ছে কি পানি। সাধারণত তরল পদার্থগুলোকে আমরা দ্রাবক বলি। শুধু যে পানি দ্রাবক তা কিন্তু না, অনেক তরল পদার্থ আছে যেগুলোকে আমরা দ্রাবক হিসেবে উদাহরণ বলতে পারি। তবে পানি হচ্ছে সার্বজনীন দ্রাবক, সেটা কিন্তু বেশিরভাগ পদার্থকেই দ্রবীভূত করতে পারে। আচ্ছা, এখন আমাদের কথাটা কি ছিল? অভিস্রবণ প্রকৃতপক্ষে দ্রাবকের ব্যাপন। তার মানে আমার এখানে কাজ হচ্ছে দ্রাবক নিয়ে। কাকে নিয়ে কাজ? দ্রাবক নিয়ে কাজ। তার মানে আমাকে এখানে বুঝাতে হবে দ্রাবকের ব্যাপন কিভাবে। আচ্ছা, এখানে আমরা দুইটা জিনিস মাথায় রাখবো। একটা মাথায় রাখবো অভিস্রবণ, আর একটা মাথায় রাখবো হচ্ছে কি ব্যাপন। আচ্ছা, অভিস্রবণ আর ব্যাপনটা আমি এখানে লিখে রাখি তাতে তোমরা বুঝতে পারবা। অভিস্রবণ মনে রাখবা, অভিস্রবণ মানে হচ্ছে অল্প থেকে বা অল্প ঘনত্ব বা কম ঘনত্বের দ্রবণ থেকে যখন বেশি ঘনত্বের দ্রবণের দিকে যাবে। হ্যাঁ, অল্প বা কম থেকে যখন বেশি ঘনত্বের দিকে যাবে। আর ব্যাপনটা কি? ব্যাপনটা হচ্ছে উল্টা, অর্থাৎ বেশি ঘনত্বের দ্রবণ থেকে যখন কম ঘনত্বের দ্রবণের দিকে যাবে বা হচ্ছে অল্প ঘনত্বের দ্রবণের দিকে যাবে। ঠিক আছে, দুটো হচ্ছে আলাদা। অভিস্রবণ হচ্ছে অল্প বা কম ঘনত্বের দ্রবণ থেকে যখন বেশি ঘনত্বের দ্রবণে যাবে, আর ব্যাপনটা হচ্ছে ব্যাপনের বদ্বি মনে রাখবো, বেশি ঘনত্বের দ্রবণ থেকে কোনো পদার্থ বা দ্রব্য যখন কম বা অল্প ঘনত্বের দ্রবণের দিকে যাবে। ঠিক কথা। এখন আসি, এখানে আসলে কি বুঝতে চেয়েছি আমরা একটু ধাপে ধাপে বুঝি, তাহলে আমাদের পড়াটা মনে থাকবে। ঠিক আছে, এই ক্ষেত্রে কি হয়, যেদিকে দ্রাবকের পরিমাণ আনুপাতিকভাবে বেশি, মানে যেখানে দ্রাবকের পরিমাণটা বেশি থাকবে। তাহলে এখানে দ্রাবকের পরিমাণটা কোথায় বেশি বলতো? আমি আমার এই উদাহরণে এখানে দ্রাবকের পরিমাণটা বেশি কোথায়? দ্রাবকের পরিমাণটা বেশি হচ্ছে এইখানে, যেটাকে আমরা কম ঘনত্বের দ্রবণ হিসেবে চিহ্নিত করছি। তার মানে এই যেখানে দ্রাবকের পরিমাণ আনুপাতিকভাবে যখন বেশি আছে, অর্থাৎ কম ঘনত্বের দ্রবণে, তখন কি হবে? তখন অর্থাৎ যে দেখো লেখা আছে দ্রাবকের পরিমাণ আনুপাতিকভাবে বেশি অর্থাৎ কম ঘনত্বের দ্রবণ। এখানে একটু ভুল আছে, তোমাদেরকে বলেছি সেদিক থেকে হবে। সেদিক থেকে দ্রাবক প্রবাহিত হয় সেই দিকে, মানে ওই দিক থেকে দ্রাবক যাবে কোন দিকে? এই যে এদিক থেকে দ্রাবক যাবে কোন দিকে বলো তো? এদিক থেকে অবশ্যই দ্রাবক যাবে এমন দিকে যেদিকে হচ্ছে গিয়ে পানিটা কম থাকবে, ঠিক কিনা? তাহলে আমরা একটু মিলাই। তাহলে সেদিক থেকে যেদিক থেকে দ্রাবক প্রবাহিত হয়, সরি এটা সেদিক থেকে হবে, সেদিকে যেখানে হচ্ছে দ্রাবকের পরিমাণ আনুপাতিকভাবে কম থাকবে, অর্থাৎ দ্রাবকের পরিমাণ কম থাকবে এমন জায়গায় যাবে। তাহলে আমি আবার বলি, এখানে দ্রাবকের পরিমাণ যেখানে বেশি, অর্থাৎ দ্রাবকের পরিমাণ হচ্ছে কম ঘনত্বের দ্রবণে বেশি থাকবে, যে কারণে এটা পাতলা হচ্ছে। এখান থেকে দ্রাবক যাবে এমন একটা দ্রবণে যেখানে দ্রাবকের পরিমাণটা কম থাকবে। দেখো এখান থেকে এটা কম আছে, দ্রাবকের পরিমাণটা কম আছে। যেহেতু দ্রাবকের পরিমাণটা কম, এটা কোন ধরনের দ্রবণ? এটা হচ্ছে কি বেশি ঘনত্বের দ্রবণ। তাহলে এই কথাটা এভাবেই লেখা হয়েছে যে এক্ষেত্রে যেদিকে দ্রাবকের পরিমাণ আনুপাতিকভাবে বেশি অর্থাৎ কম ঘনত্বের দ্রবণ, সেদিক থেকে দ্রাবক প্রবাহিত হয় সেই দিকে, এখানে সেদিক থেকে হবে, সেদিক থেকে দ্রাবক প্রবাহিত হয় সেই দিকে যেদিকে দ্রাবকের পরিমাণ আনুপাতিকভাবে কম অর্থাৎ বেশি ঘনত্বের দ্রবণ সেদিকে। ঠিক আছে, তাহলে তোমরা যাতে পড়াটা ভুলে না যাও, তোমরা যেটা করবে এভাবে করে একটা জায়গায়, বইয়ের একটা জায়গায় লিখে রাখতে পারো, যাতে তোমাদের পড়াটা মনে থাকে। তাহলে আমরা ব্যাখ্যা করে বুঝিয়ে দিলাম, ছবি এঁকে বুঝিয়ে দিলাম। এখন আসি, অন্যভাবে বলা হয়, এখন আমরা অন্যভাবে চিন্তা করি। অভিস্রবণটা কি? আমি একটু লিখেছি, অভিস্রবণ হলো অভিস্রবণ যেটা নর্মালি আমরা যদি চিন্তা করি, অভিস্রবণ কি? যখন অল্প ঘনত্বে বা কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দ্রবণের দিকে যাবে। আর ব্যাপন হচ্ছে বেশি ঘনত্বের দ্রবণ থেকে কম বা অল্প ঘনত্বের দ্রবণের দিকে যাবে। ঠিক আছে, অভিস্রবণের অ দিয়ে মনে রাখবো স্বরেও অল্প, ব্যাপনের ব দিয়ে মনে রাখবো বেশি বা ব। দ্রাবকের, এখানে চিন্তা করো, দ্রাবক চিন্তা করেছে, দ্রাবক মানে পানির, দ্রাবকের মানে পানির উচ্চ ঘনত্বের থেকে দ্রাবকের মানে পানির নিম্ন ঘনত্বের দিকে দ্রাবকের প্রবাহ মানে পানিরই প্রবাহ, অর্থাৎ অভিস্রবণ। এখানে অন্যভাবে কি বলতে পারছি, এখানে অভিস্রবণ হলো দ্রাবকের বেশি ঘনত্বের দ্রবণ থেকে, দ্রাবক বেশি কোথায়? কম ঘনত্বের দ্রবণে এখানে দ্রাবকটা বেশি আছে, মানে পানিটা বেশি আছে। এখান থেকে দ্রাবক যেখানে কম, অর্থাৎ দ্রাবক কম অর্থাৎ পানি কম, এই দ্রবণের দিকে দ্রাবকের প্রবাহই হলো হচ্ছে অভিস্রবণ। আমার কথা কি ঠিক? কেন ঠিক? এখানে লেখা আছে কম ঘনত্বের দ্রবণ আর এখানে বেশি ঘনত্বের দ্রবণ।
অভিস্রবণের সংজ্ঞা অনুযায়ী, নর্মাল অভিস্রবণের সংজ্ঞা অনুযায়ী যখন কোনো দ্রব্য কি হয় অল্প ঘনত্বে বা কম ঘনত্বের দ্রবণ থেকে যখন বেশি ঘনত্বের দ্রবণের দিকে যায় সেটাকে আমরা অভিস্রবণ বলতে পারছি। তাহলে আমি যদি দ্রাবক দিয়ে চিন্তা করি তাহলে দ্রাবকের প্রবাহটা কি, দ্রাবকের হচ্ছে দ্রাবক যখন বেশি থাকে অর্থাৎ দ্রাবকের উচ্চ ঘনত্বের স্থান থেকে যখন হচ্ছে নিম্ন ঘনত্বের দিকে যায় বা হচ্ছে এটাকে আমরা বলতে পারি উচ্চ ঘনত্বের থেকে দ্রাবকের নিম্ন ঘনত্বের দিকে দ্রাবকের যে প্রবাহটা হচ্ছে মানে দ্রাবক যে যাচ্ছে এটাকেই বলা হচ্ছে অভিস্রবণ। ঠিক আছে, আমরা নর্মাল সংজ্ঞা থেকে একটু ডিফারেন্ট ওয়েতে এটাকে বুঝালাম। যেখানে পানি বেশি সেটা হচ্ছে উচ্চ ঘনত্ব দ্রবণ, তো পানি যেখানে বেশি যেখানে পানির পরিমাণটা বেশি, তো এখান থেকে যখন পানি কম এদিকে যাবে এটাকে আমরা অভিস্রবণ বলছি এবং এটা দ্রাবকের প্রবাহকে নির্দেশ করছে। যেহেতু দ্রবের পক্ষে বৈষম্য ভেদ্য অতিক্রম করা সম্ভব নয়, এই কারণে এটাকে আমরা অভিস্রবণ বলতে পারি। বৈষম্য ভেদ্য পর্দা দিয়ে সব রকমের পদার্থ যেতে পারবে না, কিছু কিছু পদার্থ যেতে পারবে, কিছু কিছু পদার্থ যেতে পারবে না। কোনগুলো যেতে পারবে না? যেগুলো বড় বড় অণু সেগুলো যেতে পারবে না, মানে চিনির অণু যেটা আমি লিখেছি চিনির অণুটা কিন্তু যেতে পারবে না। কি যেতে পারবে? এর যেমন পানিটা যেতে পারবে। তাহলে যেহেতু দ্রবের পক্ষে বৈষম্য ভেদ্য পর্দা অতিক্রম করা সম্ভব না, এই কারণে অভিস্রবণটাই হচ্ছে দ্রাবকের উচ্চ ঘনত্বের থেকে এই যে দ্রাবকের উচ্চ ঘনত্ব মানে দ্রাবক যেখানে বেশি, দ্রাবক যেটাতে বেশি সে দ্রাবকের উচ্চ ঘনত্ব থেকে যখন দ্রাবকের নিম্ন ঘনত্বের দ্রবণে যাবে এই দ্রাবকের প্রবাহকে বলা হচ্ছে অভিস্রবণ বলা হচ্ছে। তাহলে কি বলা যায়? অভিস্রবণ একটা বিশেষ ধরনের ব্যাপন। কেন? কারণ আমরা জানি ব্যাপন মানে বেশি ঘনত্বের জায়গা থেকে কম ঘনত্বের জায়গায় যাবে। তাহলে এখানে কি লেখা আছে? এখানে উচ্চ ঘনত্ব আছে, সেখান থেকে দ্রাবকের নিম্ন ঘনত্বের দিকে যাবে। অর্থাৎ এখানে যে দ্রাবক বেশি আছে এখানে তো কম আছে, তার মানে এখান থেকে এখানে যখন যাচ্ছে এটাকে আমরা অভিস্রবণ বলতে পারি কিনা। আবার এখানে যেহেতু পানি বেশি আছে আবার এখানে যেহেতু পানি কম আছে, তাহলে বেশি থেকে যখন কমের দিকে যাবে তখন এই প্রক্রিয়াটিকে বলা হয় ব্যাপন। তার মানে এই একই জায়গায় তোমার অভিস্রবণ কিন্তু ব্যাপন হিসেবে কাজ করছে। বুঝতে পেরেছো? তার মানে এখানে আমি যেটা বুঝাতে পারছি যে এখানে যে অভিস্রবণ আছে, অভিস্রবণটা হচ্ছে এই দ্রবণের কথা যদি তুমি চিন্তা করো তাহলে কম ঘনত্ব দ্রবণ থেকে বেশি ঘনত্ব দ্রবণে যখন যাচ্ছে কোনো দ্রাবক বা দ্রব সেটাকে বলা হচ্ছে অভিস্রবণ। কিন্তু যখন তুমি দ্রাবক দিয়ে চিন্তা করবা তখন কি হচ্ছে? দ্রাবক এখানে বেশি আছে, তার মানে দ্রাবক যেহেতু বেশি, আমরা জানি ব্যাপন মানে বেশি থেকে অল্পের দিকে যাবে, তার মানে যখন পানিটা বেশি থাকা অবস্থায় যখন কম যেখানে আছে সেদিকে যাচ্ছে তখন কিন্তু সেটা এক ধরনের ব্যাপনকে নির্দেশ করছে। তাহলে আমরা কি বলতে পারি? আমরা বলতে পারি যে অভিস্রবণ হচ্ছে একটা বিশেষ ধরনের ব্যাপন। তাহলে আমি পড়াটা আরেকবার রিভাইজ দিই। অভিস্রবণ কি? অভিস্রবণ হচ্ছে দ্রাবকের বৈষম্য ভেদ্য পর্দা ভেদ করে তার যখন নিম্ন ঘনত্বের দ্রবণ থেকে যখন উচ্চ ঘনত্বের দিকে যাবে সেটা হচ্ছে কি অভিস্রবণ। ভালো কথা। তারপরে দেখো কি বলেছে যে অভিস্রবণ প্রকৃতপক্ষে দ্রাবকের ব্যাপন। দ্রাবক মানে পানির ব্যাপন, পানি দিয়ে চিন্তা করি আমরা, কেননা এই ক্ষেত্রে যেদিকে দ্রাবকের পরিমাণ আনুপাতিকভাবে বেশি অর্থাৎ কম ঘনত্বের দ্রবণ, অর্থাৎ যেদিকে পানির পরিমাণ বেশি অর্থাৎ কম ঘনত্বের দ্রবণ সেখান থেকে যেদিকে তোমার হচ্ছে গিয়ে দ্রাবকের পরিমাণ আনুপাতিকভাবে কম, যেদিকে তোমার দ্রাবকের পরিমাণ আনুপাতিকভাবে কম অর্থাৎ বেশি ঘনত্বের দ্রবণ সেদিকে প্রবাহিত হয়। ঠিক আছে, নরমাল ভাবে প্রবাহিত হয়। অন্যভাবে বলা যায় অভিস্রবণ হলো দ্রাবকের উচ্চ ঘনত্বের থেকে কম ঘনত্ব বা নিম্ন ঘনত্বের দিকে দ্রাবকেরই প্রবাহকে বলা হচ্ছে অভিস্রবণ। যেখানে দ্রবের পক্ষে বৈষম্যভেদ্য পর্দা অতিক্রম করা সম্ভব নয়, যেখানে দ্রাবকটাই প্রবাহিত হতে পারে। তাহলে কি বলা যায়? অভিস্রবণ হচ্ছে একটা বিশেষ ধরনের ব্যাপন। তাহলে আশা করি এইটার পরে এই প্রশ্নটাতে কারোর কোনো সমস্যা থাকবে না এবং তোমরা চাইলে ওই ছবিটা কোথাও একটা জায়গায় লিখে রাখতে পারো বোঝার সুবিধার জন্য, এবং আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি যাতে তোমরা পড়াটা ভালো করে মাথায় রাখতে পারো। এর পরের প্রশ্নটা খেয়াল করো। আচ্ছা, এর পরের প্রশ্নটা কি? উদ্ভিদে পরিবহন বলতে কি বোঝায়? আচ্ছা, উদ্ভিদে পরিবহন বলতে মাটি থেকে যে পানি খনিজ লবণ উদ্ভিদ টেনে নেয়, উদ্ভিদের মূলরম যে টেনে নেয় এটাকে বলা হয় উদ্ভিদের পরিবহন। কিভাবে হয়? উদ্ভিদের পরিবহন হচ্ছে মাটি থেকে শোষিত পানি এবং খনিজ লবণ এবং পাতায় প্রস্তুতকৃত খাদ্যের চলাচলকে বোঝানো হয়। কিভাবে হয়? এখানে দুইটা প্রক্রিয়া, একটা হচ্ছে মাটি থেকে শোষিত পানি এবং খনিজ লবণ যখন পাতায় পৌঁছায় এটা একটা পরিবহন।
পাতায় যে খাদ্যটা তৈরি হচ্ছে সেই খাদ্যটা তৈরি হওয়ার পরে উদ্ভিদের বিভিন্ন অংশে পৌঁছে দেওয়া, এটা একটা পরিবহন। জাইলেম ভেসেলের মাধ্যমে, এটা জাইলেম এবং ভেসেলের, জাইলেমের ভেসেলের মাধ্যমে দিলাম, হ্যাঁ, জাইলেমের ভেসেলের মাধ্যমে, জাইলেমের ভেসেল টিস্যুর মাধ্যমে, এভাবে লিখি, জাইলেম ভেসেল, জাইলেমের ভেসেল টিস্যুর মাধ্যমে বা ভেসেল কোষের মাধ্যমে, যেটাই হোক, টিস্যুর মাধ্যমে পানি এবং খনিজ লবণ উদ্ভিদের পাতায় পৌঁছায়। প্রস্তুতকৃত খাদ্য বা প্রস্তুত খাদ্য উদ্ভিদের বিভিন্ন এলাকায় পরিবহনের দায়িত্ব গ্রহণ করে ফ্লোয়েম টিস্যু। এই খাদ্য ফ্লোয়েমের সিগন্যালের মাধ্যমে প্রবাহিত হয়, অর্থাৎ জাইলেমের যে ভেসেল টিস্যু আছে সেটার মাধ্যমে পানি এবং খনিজ লবণ উদ্ভিদের পাতায় পরিবহন করে নিয়ে যায় কে, উদ্ভিদের যে জাইলেম টিস্যু আছে, জাইলেমের ভেসেল। এখন প্রস্তুতকৃত যে খাদ্যটা আছে, প্রস্তুতকৃত খাদ্য, এখানে আমি দেখবো তোমাদের বইতে ঠিক করে দেওয়া আছে, প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন এলাকায় পরিবহন করা, উদ্ভিদের বিভিন্ন এলাকা মানে বিভিন্ন পাতায়, কাণ্ডে, মূলে, তারপরে ফল ফুলে, এগুলো হচ্ছে এই সকল জায়গায় হচ্ছে খাদ্যটা সাপ্লাই দেয়। তো বিভিন্ন এলাকায় হচ্ছে পরিবহনের দায়িত্ব গ্রহণ করে ফ্লোয়েম টিস্যু। এই খাদ্যটা কি হয়, ফ্লোয়েমের সিগন্যালের মাধ্যমে প্রবাহিত হয়। উদ্ভিদের বিভিন্ন জৈব যৌগ ফ্লোয়েম টিস্যুর মাধ্যমে বিপরীত দিকে একইভাবে প্রবাহিত হতে পারে। ঠিক আছে, উপরে নিচে, ডান পাশে উপরের দিকে নিচের দিকে প্রবাহিত হতে পারে, তবে উপরে উদ্ভিদের নিচের দিকে যে যৌগগুলো তৈরি হয় সেটা নিচের দিকে যাবে, উপরে যে সংশ্লেষিত যৌগগুলো তৈরি হয় সেগুলো হচ্ছে উপরের দিকে যাবে, আর উদ্ভিদের মাঝামাঝি জায়গায় যে পদার্থগুলো তৈরি হচ্ছে সেগুলো উপরে নিচে যে কোনো দিকে প্রবাহিত হবে। অর্থাৎ যেখানে খাদ্য তৈরি হচ্ছে সেখান থেকে তোমার ওরা আগে ডিভাইড করে যে এই খাবারটা নিচের দিকে যাবে নাকি উপরের দিকে যাবে, কোথায় তৈরি হচ্ছে। যদি নিচে তৈরি হয় তাহলে হচ্ছে নিচের দিকে যৌগগুলো নিচের দিকে যাবে, যেখানে তৈরি হচ্ছে সেখান থেকে যেখানে খুব দ্রুত গতিতে খাবারটা পৌঁছানো যায় সেদিকেই সে দৌড়াবে। এই জন্য উপরের দিকে আলাদা ভাবে কাজ করবে, আবার যে যৌগগুলো নিচের দিকে আছে সেগুলো নিচের দিকে খাবারটা দিবে, যেখানে উদ্ভিদের মাঝামাঝি এলাকায় তৈরি হচ্ছে সেগুলো উপরে নিচে যে কোনো দিকে প্রবাহিত হতে পারে। এরপরে প্রশ্নটা দেখো, উদ্ভিদ দেহে পানির ভূমিকা কি। এই প্রশ্নটা অনেকটা এরকম যে পানিকে ফ্লুইড অফ লাইফ বলা হয় কেন, দুইটার উত্তর কাছাকাছি। ঠিক আছে, উদ্ভিদ দেহে পানির ভূমিকাটা হচ্ছে অপরিসীম, পানি ছাড়া কোনো জীব বেঁচে থাকতে পারে না, এটা আমরা জানি। পানিকে বলা হয় ফ্লুইড অফ লাইফ, পানি একটি গুরুত্বপূর্ণ দ্রাবক। ঠিক আছে, এখানে একটু দাঁড়ি হবে, তার মানে পানির ভূমিকাটা অপরিসীম সেটা আমরা সকলেই জানি। পানি ছাড়া কোনো জীব, যেমন উদ্ভিদ বা কোনো প্রাণী, মানুষ বা অন্য কোনো প্রাণী হচ্ছে বেঁচে থাকতে পারে না। কারণ কি, উদ্ভিদের দেহে যত বিপাকীয় প্রক্রিয়া চলে সেটা পানির কারণে চলে। যদি পানির অভাব হয় তাহলে সেগুলো বন্ধ হয়ে যেতে পারে, যেমন সালোক সংশ্লেষণ বন্ধ হয়ে যেতে পারে, শ্বসন বন্ধ হয়ে যেতে পারে। প্রশোধন এবং সালোক সংশ্লেষণ প্রক্রিয়া চালু রাখার জন্য অবশ্যই পানির প্রয়োজন, পানির অপরিহার্য। তাছাড়া হচ্ছে উদ্ভিদের কোষ বৃদ্ধি এবং চলনেও কিন্তু পানির ভূমিকা রয়েছে। এরপরে প্রশ্ন দেখো, উদ্ভিদ দেহে শীতকালে খাদ্য চলাচল বিঘ্ন ঘটে কেন। উদ্ভিদ দেহে খাদ্য চলাচলের প্রধান কাজটি করে থাকে ফ্লোয়েমের সিবনল, মানে ফ্লোয়েমের যে টিস্যুগুলো আছে, সিবনল, সিব কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, তারপর হচ্ছে ফ্লোয়েম ফাইবার, এগুলোর মধ্যে খাদ্য চলাচলের প্রধান কাজটা কে করে, ফ্লোয়েমের সিবনল করে থাকে। কিভাবে করে, সিবনল লম্বালম্বি ভাবে একটার সাথে অন্যটা যুক্ত হয়। তাহলে মাথায় মাথায় যখন এরকম করে লম্বাভাবে যুক্ত হবে, আচ্ছা, যখন এরকম লম্বালম্বি ভাবে যখন হচ্ছে মাথায় যুক্ত হবে তখন কি হচ্ছে, তখন উদ্ভিদ দেহে জালের মতো একটা গঠন তৈরি করে। তো দুইটা কোষের মধ্যবর্তী জায়গায়, এটা একটা কোষ এটা একটা কোষ, দুইটা কোষের মধ্যবর্তী জায়গায় এখানে অনুপ্রস্থ প্রাচীরটি স্থানে স্থানে বিলুপ্ত হয়ে চালনির মতো আকার তৈরি করে। হ্যাঁ, দেখবো ছিদ্র ছিদ্র চালনির মতো আকার তৈরি। চালনি কি, যেটাতে চালে, যেমন আমরা যখন রুটি মানে রুটি মানে আটাটা দেখো চেলে নেই, তো এটাকে হচ্ছে চালনি বলে। তো অনুপ্রস্থ প্রাচীরটি স্থানে স্থানে বিলুপ্ত হয়ে চালনির মতো আকার গঠন করে বা আকার ধারণ করে। এর ফলে খাদ্যদ্রব্য সহজেই এক কোষ থেকে অন্য কোষে চলাচল করতে পারে। চালনির কাজ কি, যেটা হচ্ছে তোমার খুবই সূক্ষ্ম যেগুলো আছে সেই সূক্ষ্ম পদার্থগুলো ওটা হচ্ছে গিয়ে চালনির মধ্য দিয়ে নিচে পড়বে, আর যেগুলো ভারী সেগুলো হচ্ছে পড়বে না, সেগুলো আটকে থাকবে। তার মানে এই চালনির মাধ্যমে কি হচ্ছে, একটা কোষ থেকে আরেকটা কোষে খাবারটা পৌঁছে যাবে। তো এর ফলে খাদ্যদ্রব্য তো খুব সহজে চলাচল করতে পারে। কিন্তু শীতকালে কি হয়, শীতকালে এই যে ছোট ছোট ছিদ্রগুলো দেখতে পাচ্ছ, এই সকল জায়গায় এক ধরনের ক্যালোজ নামে রাসায়নিক পদার্থ জমা হয়ে যায়। তো যদি জমা হয়ে যায় তখন রন্ধ্রটা জমা হয়ে ছোট হয়ে যায়। যখন ছোট হয়ে যাবে জিনিসটা হচ্ছে রাস্তা বন্ধ, তার মানে খাবারটা কিন্তু এই কোষ থেকে এই কোষে পৌঁছাতে পারবে না। যখন পৌঁছাতে পারবে না কি আর করা, শীতকালে তো দেখা যায় এই খাবার পৌঁছাতে পারছে না, এই জন্য শীতকালে অনেক পাতাই ঝরে যায়। আর এটার আরেকটা কারণও রয়েছে যদিও। তো এই যে ক্যালোজ নামে রাসায়নিক পদার্থ জমা হয়ে রন্ধ্র ছোট হয়ে যায়, এটা আটকে যায়, তাহলে কি হয়, এই
কারণে শীতকালে খাদ্য চলাচলে কিন্তু বিঘ্ন ঘটে। আবার যখন গরমকাল আসে তখন যেটা হয়, এই যে ক্যালোস যেগুলো জমে আছে এগুলো গলে যায়, গলে গিয়ে রাস্তা চলাচলের যে পথ মানে ছিদ্রগুলো আসলেই ফাঁকা হয়ে যায়, ফাঁকা হয়ে তখন আবার খাদ্য চলাচল করতে পারে। তো সাধারণত কি হয়, শীতকালে এই খাদ্য চলাচল বিঘ্ন ঘটে। তো বিঘ্ন ঘটার কারণে তখন ঠিকমতো খাদ্য পরিবহন হয় না। খাদ্য যদি ঠিকমতো পরিবহন না হয় তাহলে সেই পাতা বা সেই উদ্ভিদের ওই অঙ্গটা খাদ্য ঠিকমতো না পাওয়ার ফলে সেটা আস্তে আস্তে কিন্তু তার কার্যক্ষমতা হারাতে থাকে। দেখবো যে অনেক কারণেই গাছের পাতা শীতকালে ঝরে যায়, এটাও কিন্তু একটা কারণ যে খাদ্য ঠিকমতো না পাওয়ার কারণে কিন্তু শীতকালে পাতাগুলো ঝরে যায়। আবার আরেকটা কারণ হচ্ছে গিয়ে অনেক সময় যে শীতকালে কি হয়, পানির পরিমাণটা কমে যায়, যেহেতু পানির অভাব দেখা দিতে পারে, পানি যাতে এক্সট্রা খরচ না হয় এই কারণে উদ্ভিদ নিজে থেকেই পাতাগুলো ঝরিয়ে দেয়। তো তোমরা বুঝতে পেরেছো কিভাবে শীতকালে খাদ্য চলাচলে বিঘ্ন ঘটে। তো আশা করি আজকের ক্লাসে করে তোমরা অনেক বেশি উপকৃত হয়েছো। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ সবাইকে।